আজকের আলোচনার বিষয় হচ্ছে শেখ হাসিনাকে ভারত সরকার কবে বাংলাদেশের ক্ষমতায় বসাবেন, এটি আমার আজকের আলোচনার বিষয়। আমরা সকলেই জানি 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে যেতে বাধ্য হয়েছেন। তার জীবনের ঝুঁকি ছিল, তিনি এখানে থাকলে তার জীবনের আশঙ্কা ছিল, কাজেই তাকে দেশ ছাড়তে হয়েছে। আমরা সবই জানি শেখ হাসিনা ভারতে বসেও নিশ্চুপ নাই। তার কয়েকটি ফোন আলাপ প্রকাশ হয়েছে। তিনি ভারতে বসেও একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। তিনি যে মসনদ হারিয়েছেন, বাংলাদেশের যে ক্ষমতা হারিয়েছেন, যে মসনদ হারিয়েছেন, তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তার কিছুতেই সহ্য হচ্ছে না এই ক্ষমতা হারানোর ব্যথা। তিনি সার্বক্ষণিক তিনি আবার ক্ষমতায় ফিরবেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন, প্রধানমন্ত্রী হবেন, এই দিবা স্বপ্নই তিনি দেখে চলছেন। তিনি 10ই নভেম্বর একটি ষড়যন্ত্র করলেন নূর হোসেন দিবসে। ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ড ব্যানার নিয়ে মিছিল করবেন, সে মিছিলে সমস্ত ছবি ডোনাল্ড ট্রাম্পকে পাঠাবেন। তার সে ষড়যন্ত্র ফেল হয়ে গেছে। তিনি আরেকটি ষড়যন্ত্র ভারতের সঙ্গে মিলিতভাবে করেছেন, আমাদের ধারণা নয়, বিশ্বাস। সেটি হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। তিনি ইসকনের সঙ্গে জড়িত ছিলেন। ইসকনের তরফ থেকে বলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে তারা বহিষ্কার করেছেন তার কিছু কর্মকাণ্ডের জন্যে। এটি আমরাও জানি, ভারতের লোকেরাও জানেন। কৃষ্ণ দাসের বিচার আদালতে চলছে। তিনি নির্দোষ হলে ছাড়া পাবেন, দোষী হলে বিচারে যে শাস্তি হবে তাকে তা মেনে নিতে হবে। এটি আমাদের দেশের নিয়ম। ভারতেও যদি কোনো মুসলমান কোনো অন্যায় করে, আদালতে ওঠে, তাকে আদালতের বিচারকেই সম্মান দেখাতে হয়। তিনি অপরাধ করলে ভারতের আদালত তাকে শাস্তি দেবেন। তিনি নিরাপদ হলে ভারতের আদালত তাকে দুটি ভিন্ন ভিন্ন রাষ্ট্র, বাংলাদেশ একটি রাষ্ট্র, ভারতবর্ষ একটি রাষ্ট্র, সবার আইনই সমান। হঠাৎ করেই ভারতের জনগণ চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে অতিরিক্ত উত্তেজিত হলেন। একেবারে মনে হচ্ছে যে বাংলাদেশ কি একটা অন্যায় করে ফেলেছে। ভারতের মিডিয়াগুলি অনর্গল মিথ্যা প্রচার করছেন, আমরা সব দেখছি। দুঃখের বিষয় হচ্ছে ভারত চোখ বন্ধ করে আছে, চোখ খুলে বাস্তবতা দেখার চেষ্টা করছেন না। ভারত কলকাতার একজন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তিনি তো মোদির চেয়েও এক হাত উপরে। ভারতের প্রধানমন্ত্রীর উপরে যদি কোনো পদ থেকে থাকে, শুভেন্দু অধিকারী সেই পদেরই অধিকারী বোধহয়। তিনি আমাদেরকে বলছেন বর্ডার বন্ধ, পণ্যবাহী ট্রাক আটকে দেবেন, বর্ডারে উনি মানুষ নিয়ে এসে সমাবেশ করবেন। ভারত 35,000 সৈন্য বর্ডারে মোতায়েন করেছে, আমরা জানতে পেরেছি। শুভেন্দু বাবু কত ক্ষমতাশালী লোক। আরে একটু বন্ধ করে দেখান তো দাদা, আমাদেরকে ভিসা দেবেন না, আমাদেরকে পণ্যবাহী ট্রাক ভারত থেকে আসতে দেবেন না,
আমরা চিকিৎসার জন্য ভারতে যেতে পারবো না। আরে আপনার মোদী সরকারকে জিজ্ঞেস করুন বাংলাদেশ থেকে কত কোটি টাকা রাজস্ব তারা পাচ্ছেন। নিউ মার্কেটের ব্যবসায়ীদের অবস্থা গিয়ে জিজ্ঞেস করুন, মার্কুইজ স্ট্রিটের হোটেল মালিকদের গিয়ে জিজ্ঞেস করুন। ভিসা বন্ধ করে দিয়েছেন, আপনার কলকাতার লোকেরা কি প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল ঘটনা জানতে পারবেন। কি অবস্থায় আছে। ভারতের রাজস্ব কত কমছে হিসাব করুন। আগে নিজের ঘর সামলান, পরে পরের ঘরে আগুন দেবেন। আপনার এই সমস্ত কথায় বাংলাদেশের লোকেরা ভয় পায় না। বাংলাদেশের লোকও তৈরি আছে। আপনি একটু করে দেখান, আপনি একটু করে দেখান। আপনি বলেছেন পাকিস্তানে যেতে চিকিৎসার জন্যে। আরে আপনার হসপিটাল বন্ধ হয়ে যাবে, কলকাতার হসপিটাল। ভারতের লোকের কাছে ওই পয়সা নাই। বাংলাদেশের লোক যেই পয়সা কোটি কোটি ডলার দিয়েছে, টাকা দিয়েছে। বিজেপির নেতা হতে চান হন, বাংলাদেশের পেছনে লাগবেন না। আমরা কারো পেছনে লাগি না। মোদী সরকার বন্ধ করেনি, আপনি সব বন্ধ করে দিচ্ছেন। আপনি মোদী সরকারের চেয়েও ক্ষমতাশালী লোক। এ সমস্ত কথা পাবলিক খাবে না। যা হোক, যা করছেন করুন। আপনার এ সমস্ত লোকজন আপনি বর্ডারে নিয়ে আসবেন, বাংলাদেশ ভয় পায় না। আমরাও তৈরি আছি। মোদী সাহেবকে বলবো, গত ভিডিওতে বলেছিলাম, আবারও বলছি, মোদী সরকারের অবস্থা ভালো না। নরেন্দ্র মোদীর জন্ম 17 সেপ্টেম্বর 1950 সালে। তার রাশি কন্যা, অধিপতি গ্রহ বুধ। গণনা করিয়ে নেন, মোদী সরকারের পার নিচে মাটি নাই। 2টা বৈশাখীর উপরে উনি দাঁড়িয়ে আছেন। উনি ভগবানের আত্মা। রামের হাত ওনার মাথার উপরে আছে, শ্রীরামের হাত ওনার মাথার উপরে আছে। নির্বাচনের ফলাফল দেখেছেন শুভেন্দু বাবু, বেশি লাফাবেন না। আগামী নির্বাচনে বিজেপির অবস্থা কি হবে গণনা করিয়ে নিন। আমি বাংলাদেশে একজন খুব ক্ষুদ্র জ্যোতিষ। 2 বছর আগে বলেছিলাম হাসিনার দুর্দিন এসে গেছে। আমি সেই জ্যোতিষ। হাসিনা ক্ষমতা থাকতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিলাম আপনি এবার রাষ্ট্রপ্রধান হবেন। আমি সেই জ্যোতিষ। আমি শুভেন্দু অধিকারী না। ভয় আমাদেরকে দেখাবেন না। যে 2 বৈশাখীর উপরে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে, আগামী নির্বাচনে উনি আসতে পারবেন না। কথাটা আমার মনে রাখবেন। অনেক ভুলভ্রান্তি করেছেন, আর ভুল করেন না। শেখ হাসিনাকে আপনারা ক্ষমতায় বসাবেন, বাংলাদেশকে আবার গোলাম করতে চান। গোলাম করে রেখেছিলেন, গোলাম ছুটে গেছে। দিবা স্বপ্ন দেখছেন শুভেন্দু বাবু না, যে শুভেন্দু বাবুর কথায় ইউনূস সাহেবের কাপড় চোপড় খারাপ হয়ে যাবে। আপনারা ইউনূসকে চিনতে পারেননি। ইউনূস দেশ ছেড়ে পালিয়ে যাবে না। বাংলাদেশের মানুষ তার সঙ্গে আছে। যা হোক, মোদী সাহেবের সম্পর্কে 2টো কথা বলে বক্তব্য শেষ করব। তিনি কন্যা রাশির জাতক। তার প্রথম গৃহে অর্থাৎ স্বগৃহে বা প্রথম ঘরে আছে, ষষ্ঠ ঘরে আছে রাহু, সপ্তম ঘরে আছে শনি, দশম ঘরে আছে বৃহস্পতি। মোদী সাহেব এখন ঘুমের মধ্যে আছে। মানুষ যেরকম ঘুমের ওষুধ খেলে তার মাথায় একটা ঘুম ঘুম ভাব থাকে, মোদী সাহেবেরও মাথায় এখন ঘুম ঘুম ভাব আছে। তিনি এই ঘুম থেকে জেগে উঠবেন কত তারিখে সেটিও আপনাকে বলে দিচ্ছি শুভেন্দু বাবু। মোদী সাহেব ঘুম থেকে জেগে উঠবেন 20 মে। 20 মে তার ঘুম ভাঙবে।
এখন তিনি ঘুমের মধ্যে আছেন। রাহু আর কেতু বাঁশি আর ঢোল বাজাচ্ছে, মোদি সাহেব নাচছে। আপনার মাথায় যদি বুদ্ধি থাকে বা ভারতবাসীর মাথায় যদি বুদ্ধি থাকে, এই জ্যোতিষের ইশারাই যথেষ্ট কাফি। বিস্তারিত বলে সময় নষ্ট করব না। আমাদেরও অনেক সিক্রেসি আছে, আমরা প্রমাণ করে দেখান তো দেখি। আসেন আসেন, আপনার কত সৈন্য সামন্ত আছে নিয়ে আসেন শুভেন্দু বাবু। কেন্দ্র সরকার আমাদেরকে ভিসা বন্ধ করে দেয়নি, আপনি ভিসা বন্ধ করে দেন। কেন্দ্র সরকার আমাদের ভারত থেকে পণ্য আনা বন্ধ করেনি, আপনি বন্ধ করে দেন। ওরে বাবা রে বাবা, হ্যাঁ, আমাদের বাংলাদেশের লোক চিকিৎসা করতে যেতে পারবে না, আমাদেরকে লাহোর করাচি পাঠিয়ে দেন। চিন্তা করুন না দাদা, দুই দেশের বন্ধুত্ব কেন নষ্ট করছেন? এপার ওপার দুই বাংলার আমরা বাঙালিরা, আমাদের সম্পর্ক কেন নষ্ট করছেন আপনি? যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত, ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি, এবং সেই যুদ্ধটা কি ইঙ্গিত দিচ্ছে? কেন ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ভারতের প্রতিপক্ষ কে? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আসবে, কারণ এই মুহূর্তে চীনের সঙ্গে ভারতের বন্ধুত্ব তৈরি হয়েছে। আমরা দেখছি আমেরিকার সঙ্গে ভাটা পড়া বন্ধুত্বে আবার জোড়া লেগেছে, এবং আমেরিকার কাছে ভারত সব থেকে ভালো বন্ধু। এরকমভাবে আমেরিকার নতুন রাষ্ট্রদূত ভারতে এসেই ঘোষণা দিয়েছেন নয় আমেরিকার শত্রু ভারতের শত্রু। এই ব্যাপারটাও মোটামুটি এখনকার বন্ধুত্বে মোটা দাগে সেটা মেনে নেওয়াই যায়। তাহলে ভারতের শত্রুকে এই মুহূর্তে, ভারতের আমার মনে হয় এই মুহূর্তে শত্রু তালিকায় যে পাকিস্তান আগে থেকেই ছিল, তার সঙ্গে যুক্তির নাম বাংলাদেশ। সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য কোনো সুখের খবর নয়। ভারতের সেনাপ্রধান গতকালকে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির কথা বলেছেন, কিন্তু সেই যুদ্ধটা কার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তিনি, সেটা খুব সুকৌশলে এড়িয়ে গেছেন, সেটা করেননি। সেখান থেকে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। হচ্ছেটা কি আসলে? চলুন একটু জেনে দেখি কি বলতে চাইলেন ভারতীয় সেনাপ্রধান, কিসের যুদ্ধের ইঙ্গিত দিলেন তিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গতকালকে একটি অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন, কিন্তু প্রশ্ন সেখানে কার বিরুদ্ধে যুদ্ধ? গণমাধ্যম কি বলছে? বাংলাদেশের গণমাধ্যমকে উদ্ধৃত করেই এই খবর, কিছু গণমাধ্যমে এই খবরটা আছে, কিন্তু আমাদের দর্শকদের বিশ্বাসযোগ্যতার একটা জায়গা যেহেতু বাংলাদেশের গণমাধ্যম, ভারতের গণমাধ্যমকে অনেকেই এরকম ভাবতে শুরু করেছেন যে ভারতের গণমাধ্যম কি বাংলাদেশ বিষয়ে সঠিক কোনো খবর যেহেতু রয়েছে, সেহেতু আমরা টেকনিক্যালি এই বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে এড়িয়ে যেতে চাইছি। কালবেলা তাদের সাথে যুদ্ধ করবেন তিনি। সেখানে বলা হচ্ছে ভবিষ্যতের জন্য, যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আধুনিক নতুন কাঠামো ও দেশীয় অস্ত্র সহ যে ব্যাপারগুলো হচ্ছে, যে দেশীয় অস্ত্র সরঞ্জামের ওপর জোর দিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারতীয় সেনাবাহিনী এখন প্রশিক্ষিত সেনাবাহিনী, আধুনিক সরঞ্জাম ও বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি ব্যবহার একজন সৈনিক। তিনি বলেছেন, আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয়, বরং ভারতের জন্য একটা কৌশলগতভাবে অত্যন্ত জরুরি এটা। গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর চিন্তাধারায় স্পষ্ট পরিবর্তন এসেছে জানিয়ে তিনি বলেছেন, অপারেশন সিঁদুর
একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। অর্থাৎ তিনি আভাস দিয়েছেন এই যুদ্ধের প্রস্তুতি এবং যুদ্ধের যে সেনাবাহিনীর এক ধরনের অভ্যস্ততা, সেই অভ্যস্ততা অপারেশনের বিরুদ্ধে যে অপারেশনটা শুরু হয়েছিল সেই অপারেশন থেকে শুরু হয়েছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনীর দ্রুততা, সমন্বয় ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। এটি একটি পরিণত ও আত্মবিশ্বাসী বাহিনী যারা পরিমিত কিন্তু দৃঢ় ও দায়িত্বশীল পদক্ষেপে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে। দ্বিবেদী বলেছেন, আমরা শুধু বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করছি না, ভবিষ্যৎ যুদ্ধটা কার সঙ্গে আপনি করতে চাইছেন সেই লক্ষ্যে নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে, যেগুলো ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী সাজানো এবং প্রশিক্ষিত করা হচ্ছে। এবং এই যে কাঠামো সাজানো হচ্ছে, ভবিষ্যতের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে, এই কথা তিনি যখন বলছেন তখন আমরা দেখছি বাংলাদেশের সীমান্ত লাগোয়া অবস্থায় অন্তত 5টা অন্তত 5টা পুরনো বিমানবন্দর, ব্রিটিশ আমলে তৈরি বিমানবন্দর, যেগুলো পরিত্যক্ত বিমানবন্দর, সেই বিমানবন্দরগুলোকে আবার সক্রিয় করার প্রজেক্ট চালু করেছে ভারত। কিছুদিনের মধ্যে সেই বিমানবন্দরগুলো চালু হয়ে যাবে। ব্রিটিশ আমলে তৈরি করছে এবং সেগুলো চালু করছে এই কথা বলে যে বাংলাদেশে লালমনিরহাটে বাংলাদেশ পরিত্যক্ত একটা বিমানবন্দর সচল করার প্রক্রিয়া করছে। অর্থাৎ চিকেন নেক এলাকায়, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়, যেখানে কিনা আবার ভুটান নেপালের সীমান্তও রয়েছে, সেই এলাকায় ভুটান এবং নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক এই মুহূর্তে যেহেতু খারাপ না, বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক খারাপ, সেহেতু এই যে সীমান্তে যে প্রস্তুতি, সেনা ঘাঁটি তৈরি করা, নতুন নতুন সেনা ঘাঁটি তৈরি করা, পুরনো পরিত্যক্ত 5টা বিমান ঘাঁটি আবার চালু করা, এই ব্যাপারগুলো নতুন করে ইঙ্গিত দেয়। এবং উপেন্দ্র দ্বিবেদীর এই যে কথা, ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখছি তিনি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় একের পর এক সেনা ঘাঁটি তৈরি করছেন। ব্যাপারটা কি, বার্তাটা কি আমাদের দিকে আসে? তিনি কি আমাদেরকে লক্ষ্য করে এই কথা বললেন? যদিও মাত্র 2-3 দিন আগেই তিনি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের ব্যাপারে এত বেশি গুরুত্ব তিনি দিচ্ছেন না, কিংবা তার সরকার দিচ্ছে না, কারণ বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা মাত্র 2-4 মাসের জন্য সিদ্ধান্ত হবে। 4-5 বছরের জন্য যে সিদ্ধান্ত নয়, সেই সিদ্ধান্ত নিয়ে ভারত খুব একটা মাথা ঘামাতে চায় না। আবার তিনি এটাও বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের 3 বাহিনীর সঙ্গে তার এবং তাদের বাহিনীর সুসম্পর্ক রয়েছে। এক দেশের 2 নীতি, বাংলাদেশ এবং ভারত 2 ক্ষেত্রেই 2 রকম রূপ আমরা দেখছি। সরকার টু সরকার কোনো সম্পর্ক নেই, রাজনৈতিক সম্পর্কের কথা বলছি, এখনো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কারণ গতকালকেই আমরা জানিয়েছিলাম যে ভারত বিরোধী বয়ান নানাভাবে দেয়া হলেও সর্বশেষ অর্থ বছরে ভারত থেকে, আওয়ামী লীগের শেষ অর্থ বছরের চাইতেও ভারত থেকে আমদানির পরিমাণ অন্তত $100 কোটি বেড়েছে এবং প্রবৃদ্ধির হার 7.8-এর উপরে উঠেছে আমদানির ক্ষেত্রে। এই ব্যাপারগুলো অনেকগুলো কনফিউশন তৈরি করে, কিন্তু সরকার টু সরকার রাজনৈতিক সম্পর্ক নেই। আইপিএল পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।